নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটা খুবই মনোযোগের সাথে উপভোগ করবা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আর কথা নয়, চলো আমরা ক্লাসে ফিরে যাই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ক্লাসটার টপিকটি হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। টপিকটি ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবা যে এখানে মোট তিনটি শব্দ রয়েছে, একটি কাজ, ক্ষমতা এবং অন্যটি শক্তি। তোমাদের এই অধ্যায়টি অন্যান্য অধ্যায়ের চেয়ে কিছুটা তুলনামূলক সহজ, কিন্তু সহজ হলে কি হবে, প্রতিবার এসএসসি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। তাই এই অধ্যায়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং অধ্যায়টি আমরা খুবই মনোযোগের সাথে অধ্যয়ন করব। তো চলো প্রথমে আজকে আমরা কাজ নিয়ে আলোচনা করব। কাজ সাধারণভাবে কোনো কিছু করাকে কাজ বলে, কিন্তু সাধারণ কাজ এবং পদার্থবিজ্ঞান কাজের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। যেমন ধরো, আমি এই বোর্ডের মধ্যে বল প্রয়োগ করতেছি, অর্থাৎ আমি বোর্ডটাকে অনেকক্ষণ ধরে ঠেলতেছি। তো তোমাদের মনে হতে পারে যে হ্যাঁ, আমি অনেক কাজ করতেছি, কেননা এই বোর্ডের উপর আমি বল প্রয়োগ করছি, আমার শক্তি অনেক খরচ হচ্ছে, অর্থাৎ আমি অনেক কাজ করছি। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় আমি কোনো কাজ করিনি, কেননা পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বলতে শুধু কোনো বস্তুর উপর বল প্রয়োগ করাই বোঝায় না। যতক্ষণ আমি সেই বস্তুটিকে তার অবস্থানে পরিবর্তন ঘটাতে না পারবো, অর্থাৎ বস্তুটিকে যতক্ষণ আমি সরাতে না পারবো, ততক্ষণ আমার কোনো কাজ হয়নি। তাহলে আমরা বলতে পারি যে, আর একটা উদাহরণ সাহায্যে বলতে পারি যে, ধরো ভূমির উপর এ বিন্দুতে একটি বস্তু রয়েছে, সে বস্তুটির উপরে আমি বাইরে থেকে এফ বল প্রয়োগ করলাম। তোমরা পূর্ববর্তী অধ্যায়ে বলে পড়েছো যে বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তো বস্তুটির উপর যখন বল প্রয়োগ করা হবে, তখন বলের দিকে ধরো বস্তুটি এ অবস্থান থেকে সরিয়ে বি অবস্থানে আসলো, এবং এ অবস্থান থেকে বি অবস্থানে আসতে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করলো। যেহেতু বস্তুটির উপর এখানে বল প্রয়োগ করা হয়েছে এবং বলের ফলে বস্তুটি সরণ ঘটেছে, তাহলে আমরা বলতে পারি এখানে কাজ হয়েছে। পদার্থবিজ্ঞানের ভাষায় এখানে কতটুকু কাজ হয়েছে? পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হচ্ছে যে, যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হবে এবং বস্তুটি সরণ ঘটানো হবে, তখন যতটুকু বল প্রয়োগ করা হয়েছে এবং বলের দিকে বস্তুটির কতটুকু সরণ ঘটেছে, সেই সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তাহলে আমরা বলতে পারলাম যে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। কাজ এর ইংরেজি শব্দ হচ্ছে ওয়ার্ক। যেহেতু ওয়ার্কের প্রথম অক্ষর ডাব্লু, সেহেতু কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি কাজ ডাব্লু সমান বল এবং বলের দিকে সরণের উপাংশ। বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি, বলের দিকে সরণের উপাংশ। এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার হয়ে বুঝতে হবে। সরণ আমরা বুঝি যে সরে যায়, কিন্তু সরণের উপাংশ বলতে আমরা কি বুঝি? সরণের উপাংশ বলতে আমরা বুঝি, সহজভাবে যদি বলা যায় সরণের উপাংশ কি, সরণের উপাংশ হচ্ছে যে কোনো একটা বস্তু ভূমি বরাবর তার যে সরণ ঘটে, অর্থাৎ তার আদি বিন্দু থেকে শেষ বিন্দুতে আসার যে দূরত্বটা, অর্থাৎ এখানে এবি দূরত্ব, এই এবি দূরত্বটাকে আমরা বলবো সরণের উপাংশ। সরণের উপাংশ তাহলে হচ্ছে ভূমি বরাবর বস্তুটি তার অবস্থান থেকে কতটুক দূরে সরে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো এখানে সরণের উপাংশ হচ্ছে আমার এ বি দূরত্ব, অর্থাৎ এবি দূরত্বটাকে আমি এস দ্বারা প্রকাশ করেছি। তাহলে এখানে ডাব্লিউ সমান সমান হচ্ছে এফ গুণন এস। তাহলে আমরা একটা সরণের একটা বেসিক সমীকরণ পেয়েছি। সেই সমীকরণটা হচ্ছে ডাব্লিউ সমান সমান এফ গুণন এস। আমরা তাহলে জানলাম কাজ সমান এফ গুণন এস। এখন একটা বস্তু সরণ বিভিন্ন ভাবে করতে পারে, বিভিন্ন দিকে সরণ করতে পারে, বিভিন্ন ভাবে তার সরণ করতে পারে। একটা বস্তু সরণ যতভাবে ঘটবে, কাজের সমীকরণটা ঠিক ততভাবে পরিবর্তিত হবে। আমরা আরেকটি উদাহরণ দেখি। ধরো আমি এখানে একটু আগে বস্তুটিকে এ বিন্দু হতে বি বিন্দুতে ভূমি বরাবর সরিয়েছি, কিন্তু এবার যদি বস্তুটাকে আমি ভূমি বরাবর না সরিয়ে যদি আমি
ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় উপরের দিকে সরাই, সেক্ষেত্রে কাজের সমীকরণটা কি হবে তোমরা দেখো। অর্থাৎ বস্তুটি আমার এবার ভূমির উপর এ বিন্দুতে রয়েছে, এখানে রয়েছে, এখান থেকে বস্তুটাকে আমি বল প্রয়োগের ফলে এইখানে বি বিন্দুতে নিয়ে আসবো। এখন তোমরা জানো যে ভূমি বরাবর যদি কোনো বস্তুর সরণ ঘটে, ভূমি বরাবর, যেটাকে আমরা বলতেছি দূরত্ব এস, ঠিক এই সমপরিমাণ দূরত্ব ভূমি বরাবর না ঘটে যদি ভূমির উপরে নিয়ে আসি, তাহলে এবার দেখো ভূমিতে ছিল দূরত্বটা এস, এবার কিন্তু উপর নিচের ক্ষেত্রে এই দূরত্বটা হয়ে যাচ্ছে উচ্চতা। তাহলে আমরা বলতে পারি ভূমি বরাবর দূরত্ব এস এবং উপর নিচের দূরত্বটাকে আমরা বলবো যে এইচ, উচ্চতা। তাহলে এখানে দূরত্বটা আমরা লিখতে পারি এইচ। তাহলে আমাদের কাজের সমীকরণটা কি হচ্ছে এই ক্ষেত্রে কাজের সমীকরণটা আমি যদি লিখি তাহলে ডাব্লিউ সমান সমান আমার হচ্ছে বল গুণন সরণ, সরণটা এখানে হচ্ছে এইচ, তাহলে সরণের জায়গায় আমরা দেবো হচ্ছে এইচ। আমরা যদি সূত্রটাকে আরেকটু বাড়িয়ে নিই তাহলে হচ্ছে আমরা জানি যে বল, আমরা জানি এফ সমান হচ্ছে এম এ, ভর গুণন ত্বরণ। ত্বরণ জানি আমরা বেগ বৃদ্ধির হার। আমরা যদি কোনো বস্তুকে ভূমি বরাবর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, বস্তুটার ভূমি বরাবর যদি আমরা বেগের পরিবর্তন ঘটাই, সেক্ষেত্রে ত্বরণটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু যদি একটা বস্তুকে আমরা উপর নিচে নিয়ে যাই, অর্থাৎ উপর নিচ বরাবর যদি তার বেগের পরিবর্তন ঘটাই, সেক্ষেত্রে ত্বরণটা এ না হয় হয় জি, অভিকর্ষ ত্বরণ। তাহলে যেহেতু বস্তুটিকে এখানে আমরা উপরের দিক তুলতেছি, কাজে এখানে এফ সমান আমরা লিখতে পারবো হচ্ছে এম জি আর এখানে এস। তাহলে কাজের আমরা আরেকটা সমীকরণ পেলাম, সেই সমীকরণটা হচ্ছে ডাব্লিউ সমান সমান এম জি এস। এটা কোন ক্ষেত্রে কাজের সমীকরণ? যখন কোনো বস্তুকে মাটি থেকে উপরে কোনো নির্দিষ্ট উচ্চতায় উঠানো হয়। তাহলে অলরেডি আমরা দুই ধরনের সরণ দেখলাম, একটা ভূমি বরাবর সরণ, তার জন্য কাজের সমীকরণটি হয়েছে ডাব্লিউ সমান সমান এফ গুণন এস। ঠিক আরেকটি, যে বস্তুটি সরণ আমরা ভূমি থেকে উপরের দিকে ঘটিয়েছি, সেক্ষেত্রে কাজের সমীকরণটা আমরা পেলাম ডাব্লিউ সমান সমান এম জি এস। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ভূমি বরাবর আর এটা হচ্ছে উপরে তুলতে, উপরে তুলতে। ভূমি বরাবর কাজ ডাব্লিউ সমান সমান এফ গুণন এস, আর উপরে তুলতে কাজটি হচ্ছে ডাব্লিউ সমান সমান এম জি এইচ। এবার দেখো একটা বস্তুর সরণ আরো একভাবে ঘটতে পারে, এবং সেই ক্ষেত্রে কাজের সমীকরণটি কি হচ্ছে আমরা ভালো করে লক্ষ্য করি। ধরো এটা হচ্ছে ভূমি, এই ভূমির ঠিক এই অবস্থানে একটি তক্তা ঢালুভাবে রাখা রয়েছে এবং একটা বস্তুকে এই তক্তার এই প্রান্তে আমি বল প্রয়োগ করতেছি, এ বিন্দুতে রয়েছে এটা, আমি যদি এ বল প্রয়োগ করি, যেহেতু সামনে একটি তক্তা রয়েছে এবং বস্তুটির উপর বল প্রয়োগ করলে বস্তুটি ভূমি বরাবর আসবে না, তাহলে বস্তুটি কি হবে, এই ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণে থিটা কোণে যে তক্তা রাখা হয়েছে সেই তক্তার উপর দিয়ে বস্তুটি গড়িয়ে গড়িয়ে ধরো এই বিন্দু থেকে বি বিন্দুতে আসলো। তাহলে বস্তুটি এ বিন্দু থেকে কোন বিন্দুতে আসলো, বি বিন্দুতে। তাহলে এখানে বস্তুটি সরণ ঘটেছে এস। তাহলে এক্ষেত্রে আমরা কাজের সমীকরণটা কি লিখবো? এক্ষেত্রে আমরা কাজের সমীকরণটা লিখবো যে কাজ সমান বল ইনটু সরণের উপাংশ। এফ আমি ধরলাম যে সরণের উপাংশ এক্স। শিক্ষার্থী বন্ধুরা, এখানে সরণের উপাংশ আমার কোনটি? তোমরা দেখো যে আমি এর আগে বললাম সরণের উপাংশ হচ্ছে ভূমি বরাবর কতটুক সরণ ঘটলো তার দৈর্ঘ্য। আমার যেহেতু বস্তুটি সরণ এখানে ভূমি বরাবর ঘটেনি, এখানে ভূমি থেকে নির্দিষ্ট কোণে কোন একটি তক্তার উপর দিয়ে বস্তুটি সরণ ঘটেছে, তাহলে এখানে যতটুক সরণ ঘটেছে সেই সরণটি যদি ভূমি বরাবর ঘটতো তাহলে এটা কোথায় ঘটতো, এইদিকে আসতো। ভূমি বরাবর যদি সরণ ঘটতো সেই সরণটাই হচ্ছে এখানে সরণের উপাংশ। তাহলে ভূমি বরাবর কতটুকু সরণ ঘটতো, যদি এটা ভূমি বরাবর ঘটতো সেটা নির্ণয় করার জন্য আমরা বি বিন্দু থেকে একটা লম্ব টানলাম, লম্বটা হচ্ছে বিসি লম্ব। তাহলে আমরা এই লম্ব টানা থেকে বুঝতে পারতেছি যে যদি এই সরণটি ভূমি বরাবর ঘটতো তাহলে সেটা অবশ্যই এসি দূরত্ব অতিক্রম করতো, তাহলে আমাদের সরণের উপাংশটা হচ্ছে এখানে এসি। এখন
এই সরণের উপাংশটা এখানে আমাদের জানা নেই, কাজে এই সরণের উপাংশটা আমরা এখন বের করব। তোমরা বুঝতে পারছো যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কেননা এখানে বিসি হচ্ছে লম্ব। তাহলে এই সমকোণী ত্রিভুজে আমরা জানি যে এটা বিসি হচ্ছে লম্ব এবং এসি হচ্ছে ভূমি এবং এবি হচ্ছে অতিভুজ। এখন আমার এখানে অতিভুজের মান জানা আছে এ এক্স এবং ভূমির মান জানা আছে এক্স এবং অতিভুজের মান জানা আছে এস। তাহলে ভূমি এবং অতিভুজ নিয়ে আমাদের ত্রিকোণমিতির একটা সূত্র হচ্ছে cos থিটা। আমরা cos থিটা সমান সমান জানি, cos থিটা সমান জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো cos থিটা সমান এখানে ভূমি হচ্ছে এসি, যেটার মান হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে এবি, যার মান কি হচ্ছে এস। তাহলে এটা আর গুণন করলে আমরা পাবো যে এক্স সমান এস cos থিটা। এক্সটা ছিল আমার সরণের উপাংশ, সেই সরণের উপাংশটা আমি পেয়ে গেছি এস cos থিটা। আমরা এখানে সরণের উপাংশটার মান বসিয়ে দিই, তাহলে এফ, আমরা এক্স এর মান জেনেছি এস cos থিটা, ডাব্লিউ সমান সমান এফ এস cos থিটা। অর্থাৎ যদি কোনো বস্তুকে ভূমির সাথে নির্দিষ্ট কোণে কোনো একটি তলের উপর দিয়ে সরানো যাবে বা সরানো যায়, তখন সেই ক্ষেত্রে কাজের সমীকরণটি হবে ডাব্লিউ সমান এফ এস cos থিটা। তাহলে আমরা আরো এক ধরনের সরণ দেখলাম এবং সেক্ষেত্রে আরো এক ধরনের কাজের সমীকরণ দেখলাম। তাহলে আমরা এবার কাজের সমীকরণটা আরেকটি পেলাম কি, সেটা হচ্ছে যে ডাব্লিউ সমান এফ এস cos থিটা, ডাব্লিউ সমান এফ এস cos থিটা। তাহলে আমরা মোট তিনটি কাজের সমীকরণ পেলাম, যেহেতু আমরা তিনটি সরণের কথা উল্লেখ করেছি এখানে। একটি হচ্ছে ভূমি বরাবর, আরেকটি হচ্ছে যে কোনো বস্তুকে যদি ভূমি থেকে উপরে ওঠানো হয়, এবং তৃতীয় যে সরণটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে ভূমির সাথে কোনো বস্তু একটা নির্দিষ্ট কোণে সরিয়ে যাচ্ছে। তাহলে তিনটি সরণ, তিনটি কাজ। তোমরা এই তিনটি কাজের সমীকরণকে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবং এই তিনটি কাজের সমীকরণ থেকে আমাদের বিভিন্ন ম্যাথমেটিক প্রশ্ন সমাধান করতে হবে। তো আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে কি ধরনের সরণ ঘটতেছে। যদি ভূমি বরাবর সরণ ঘটে তাহলে আমরা ডাব্লিউ সমান এফ গুণন এস এটা দিয়ে সেই ক্যালকুলেশন করব। যদি কোনো বস্তুকে মাটি থেকে উপরের দিকে উঠানো হয় সেক্ষেত্রে কতটুকু কাজ হয়েছে তার জন্য আমরা ডাব্লিউ সমান সমান এমজিএস এই সূত্রটি ব্যবহার করব। এবং যদি কোনো বস্তু ভূমির সাথে থিটা কোণে সরে যায় তাহলে সেক্ষেত্রে আমরা ডাব্লিউ সমান এফ এস cos থিটা এই সূত্রের সাহায্যে কাজের পরিমাণ নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমাদের অনেক ভালো লাগতেছে। তো এবার আমরা কাজের একক জানবো। তার আগে দেখো আমরা আরেকটা জিনিস ক্লিয়ার হই যে আমরা একটু আগে যে সমীকরণটা পেলাম যে ডাব্লিউ সমান এফ এস cos থিটা, অর্থাৎ এখানে কাজের মানটা থিটার উপর ডিপেন্ড করতেছে। থিটার যদি কম বেশি হয়, কোণ যদি কম বেশি হয়, তাহলে কাজের পরিমাণও কম বেশি হবে। আমরা দেখি যদি থিটা সমান 0 ডিগ্রি হয়, থিটা সমান যদি 0 ডিগ্রি, অর্থাৎ এই বস্তুটা যদি ভূমি বরাবর চলে, তখন কি হচ্ছে কাজ দেখো, ডাব্লিউ সমান সমান এফ এস cos থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। আমরা সবাই জানি যে cos 0 ডিগ্রি সমান 1। তাহলে এখানে কাজের পরিমাণটা কতটুকু হচ্ছে এফ এস ইন্টু cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে ডাব্লিউ সমান আমার হচ্ছে কত এফ এস। অর্থাৎ যদি কোনো বস্তু ভূমির সাথে 0 ডিগ্রি কোণে সরে যায় সেক্ষেত্রে কাজের সমীকরণ ডাব্লিউ সমান সমান এফ এস। এবার ধরো যদি কোনো বস্তুর সরণ ভূমির সাথে 90 ডিগ্রি কোণে হয়, অর্থাৎ যদি থিটা সমান 90 ডিগ্রি হয়, তাহলে কাজ কি হচ্ছে ডাব্লিউ সমান সমান এফ এস cos। তাহলে থিটা মান আমি লিখছি কত 90 ডিগ্রি। আমরা জানি যে cos 90 ডিগ্রি সমান 1, সুতরাং এখানে 90 ডিগ্রি সমান 0। তাহলে এখানে এফ এস ইন্টু cos 90 ডিগ্রি মান কত 0। তাহলে আমাদের কাজের পরিমাণটা কি দাঁড়াচ্ছে 0।
এফ এস এর সাথে 0 গুণ করলে 0। অর্থাৎ যদি কোনো বস্তুকে ভূমির সাথে 90 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণ হচ্ছে যে ঠিক সোজা উপরে বরাবর উঠবে, সোজা একটি তল রাখা আছে ঠিক ভূমির সাথে সোজা উপরে, এবং সেই তলের উপর দিয়ে যদি কোনো বস্তু নিয়ে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে কাজের পরিমাণটা হচ্ছে 0। এবার যদি থিটার সমান সমান যদি 180 ডিগ্রি হয় তাহলে ডাব্লিউ সমান কি হচ্ছে এফ এস কস 180 ডিগ্রি। আমরা জানি যে কস 180 ডিগ্রি সমান হচ্ছে -1, কস 180 ডিগ্রি মান হচ্ছে -1। সেক্ষেত্রে কাজের পরিমাণটা কতটুকু দাঁড়াচ্ছে -fs। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 ধরনের কোণের ক্ষেত্রে কাজের সমীকরণ দেখলাম। আমরা প্রথমে দেখলাম যদি 0 ডিগ্রি কোণ হয় সেক্ষেত্রে কাজের সমীকরণটা আমার হয়েছিল W সমান fs, যদি 0 ডিগ্রি কোণে সরতেছে। আর যদি কোনো বস্তুকে আমি ভূমির সাথে 90 ডিগ্রি কোণে সরাচ্ছি সেই ক্ষেত্রে কাজের পরিমাণ হচ্ছে 0। অপরদিকে যদি কোনো বস্তুকে আমি 180 ডিগ্রি কোণে সরাচ্ছি সেক্ষেত্রে কাজের পরিমাণটা আসতেছে ঋণাত্মক। ঋণাত্মক কেন হচ্ছে? আমরা 180 ডিগ্রি বলতে বোঝাচ্ছি যে একটি সরল রেখা বরাবর এক সরল কোণকে বলা হচ্ছে 180 ডিগ্রি। ধরো এখানে এই বিন্দুতে 180 ডিগ্রি কোণ হচ্ছে এইটুকু। অর্থাৎ এই দিক যদি কোনো বস্তুকে আমি বল প্রয়োগ করি তাহলে বস্তুটি সরণ করতেছে এদিকে, অর্থাৎ এই দিকে প্রয়োগ করা হচ্ছে বল, বস্তুটি সরণ করতেছে এই দিকে। যদি বল প্রয়োগের ফলে বলের বিপরীত দিকে বস্তুর সরণ ঘটে সেক্ষেত্রে বল এবং সরণের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি যেহেতু বল এবং সরণ পরস্পরের বিপরীত সেহেতু কাজের মানটা মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে বল এবং সরণ পরস্পরের বিপরীত। অর্থাৎ আমরা এখান থেকে 2 ধরনের কাজ দেখতে পাচ্ছি, একটি ধনাত্মক কাজ এবং একটি হচ্ছে ঋণাত্মক কাজ। এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি বা বলতে পারি যেটা হচ্ছে যে কাজের প্রকারভেদ। কাজ মোট 2 প্রকার, একটি হচ্ছে ধনাত্মক কাজ যেটাকে আমরা বলতে পারি বলের দ্বারা কাজ, আর একটি হচ্ছে ঋণাত্মক কাজ যেটাকে আমরা বলতে পারি বলের বিরুদ্ধে কাজ। তাহলে বলের দ্বারা কাজ আমরা কি বলতে পারবো? তাহলে কাজের আমরা একটা প্রকারভেদ অলরেডি পেলাম, যে কাজের প্রকারভেদটা হচ্ছে যে এক হচ্ছে বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ যেটাকে আমরা ধনাত্মক কাজ বলতেছি, আর একটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ যেটাকে আমরা বলতেছি ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম কাজ 2 প্রকার রয়েছে, একটা হচ্ছে বলের দ্বারা কাজ এবং আরেকটি হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। বলের দ্বারা কাজ কাকে বলে? বলের দ্বারা কাজ হচ্ছে যে বল প্রয়োগের দ্বারা কাজ হবে, সহজ কথা। অর্থাৎ হচ্ছে যে আমি যেদিকে বল প্রয়োগ করব বস্তুর সরণটি ঠিক সেদিকে ঘটবে। যদি বল প্রয়োগে বস্তুর সরণ বলের দিকে ঘটে তাহলে ওই সরণের জন্য যে কাজ হবে তাকে বলা হচ্ছে বলের দ্বারা কাজ। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি তোমাদেরকে। ধরো একটা বস্তুকে কোনো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হচ্ছে নিচে, বস্তুটি নিচে ফেলে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে বস্তুটি সরণ ঘটবে উপর থেকে নিচ বরাবর। আমরা জানি উপর থেকে নিচের ক্ষেত্রে একটি বল কাজ করে, তোমরা জানো সেই বলটা হচ্ছে অভিকর্ষ বল। তো অভিকর্ষ বলটাও কাজ করে হচ্ছে উপর থেকে নিচ বরাবর, আর যে বস্তুটাকে আমি উপর থেকে ফেলে দিচ্ছি সেখানেও সরণটা ঘটতেছে উপর থেকে নিচ বরাবর, অর্থাৎ এখানে সরণটি ঘটতেছে বলের দিকে। তাহলে কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলে দিলে সেই বস্তুটি সরণ ঘটবে বলের দিক বরাবর। এই জন্য উপর থেকে কোনো বস্তুকে ফেলে দিলে আমরা বলবো সেখানে বলের দ্বারা কাজ সংগঠিত হয়েছে। ঠিক একইভাবে ঘটনাটা যদি আমি উল্টো ভাবে ব্যাখ্যা করি, যে একটি বস্তুকে ভূমির কোনো নির্দিষ্ট অংশ থেকে উপরে তোলা হচ্ছে,
যদি বস্তুটাকে নিচ থেকে উপরে তোলা হয় তাহলে এখানে সরণ করতেছে নিচ থেকে উপর বরাবর। কিন্তু আমরা জানি অভিকর্ষ বল কাজ করে উপর থেকে নিচ বরাবর। তাহলে এখানে কি করতেছে, বল যেদিকে সরণটি তার বিপরীত দিকে, অর্থাৎ বলের ক্রিয়ার বিপরীত দিকে যদি সরণ হয় সেক্ষেত্রে সেই কাজটাকে আমরা বলবো বলের বিরুদ্ধে কাজ। মানে বল যেদিকে প্রয়োগ করা হবে বলের দিকে সেই সরণটা না ঘটে বলের বিপরীত দিকে ঘটবে। তাহলে বলের বিরুদ্ধে কাজের আমরা উদাহরণ দিতে পারি, যখন কোনো বস্তুকে নিচ থেকে উপরে তোলা হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে বলের বিরুদ্ধে কাজ সংঘটিত হয়। আমরা কাজের সংজ্ঞা জানলাম, কাজের বিভিন্ন সমীকরণ জেনেছি, আর কাজের প্রকারভেদ জানলাম। এবার আমরা জানবো কাজের একক সম্পর্কে। কাজের একক, কাজের একক কি? তোমরা অনেকে জানো কাজের একক কি। দেখো, আমরা জানি যে কাজ W সমান হচ্ছে F গুণন S। এখানে W বা কাজ হচ্ছে ডান দিকের যে দুটো রাশি আছে সেই দুটো রাশির গুণফল। আমরা কাজের এককটি এই সমীকরণ থেকে সহজে বের করতে পারি। আসলে সবকিছু সমীকরণ থেকে বের করা যায়। দেখো, আমরা ডান দিকের যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর যদি একক বসিয়ে দিই তাহলে সেই এককগুলোই হচ্ছে কাজের একক। দেখো, আমরা বলের একক কি জানি, আমরা তৃতীয় অধ্যায়ে জেনেছি যে বলের একক হচ্ছে নিউটন। নিউটন। আর সরণের একক হচ্ছে কি, মিটার। তাহলে আমরা কাজের একক বলতে পারবো কি, নিউটন মিটার। এই নিউটন মিটার এককটিকে আরেকভাবে সহজে সংক্ষেপে জুল দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? জুল দ্বারা। অর্থাৎ যেটাই নিউটন মিটার সেটাই জুল। তাহলে আমরা বলতে পারবো যে 1 নিউটন মিটার সমান হচ্ছে 1 জুল। তুমি কাজের একক নিউটন মিটারও বলতে পারো, জুলও বলতে পারো। যেহেতু জুল একটি মাত্র শব্দ তাই জুল বলাটাই বেশি ভালো লাগে সবাইকে। তাহলে আমি বলবো যে কাজের একক হচ্ছে জুল। এবার দেখো, আমরা কাজের মাত্রা নির্ণয় করব। আমরা হচ্ছে কাজের মাত্রা নির্ণয় করব। কাজের মাত্রা আমরা কেমন করে বের করতে পারবো? তোমরা অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন রাশির মাত্রা তোমরা মুখস্থ করো, যেটা আসলে ঠিক না, কারণ মুখস্থবিদ্যা আমাদের মাথার মধ্যে কখনোই দীর্ঘস্থায়ী হয় না। কাজে আমরা যদি কোনো একটি বিষয় বুঝিয়ে আয়ত্ত করি তাহলে সেটা আমাদের কাছে অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়ে থাকে। যেমন দেখো, কাজের মাত্রা। কাজের মাত্রাটা আমরা সহজে কাজের সমীকরণ থেকে নির্ণয় করতে পারি। যেমন ধরো, আমরা জানি কাজ W সমান হচ্ছে কত, F ইন্টু S। দেখতে পাচ্ছ যে কাজের ডান দিকে যেহেতু রাশি আছে বল এবং সরণ, সেই বল এবং সরণের আমরা যদি মাত্রাগুলো সঠিকভাবে বসিয়ে দিতে পারি তাহলে আমরা কাজের সঠিক মাত্রাটি পেয়ে যাব। আমরা বলের মাত্রা সম্পর্কে জেনেছি যে দ্বিতীয় অধ্যায়ে আমরা জেনেছি, তারপর আমরা একটু রিমাইন্ডে যাব যে আমরা জানি বল সমান সমান হচ্ছে ভর সমান সমান কত, MA। অর্থাৎ বল সমান হচ্ছে কি, ভর গুণন ত্বরণ। আমরা ভরের মাত্রা জানি বড় হাতের M, এবং ত্বরণের মাত্রা জেনেছি, ত্বরণের মাত্রা হচ্ছে LT ইনভার্স 2। তাহলে আমরা বলের টোটাল মাত্রাটা জানতেছি যে MLT ইনভার্স 2। আমরা বসিয়ে দিই এখানে, তাহলে আমাদের বলের মাত্রা হচ্ছে MLT ইনভার্স 2 ইনটু আমাদের সরণ। আমরা জানি সরণের মাত্রা হচ্ছে L। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, ক্যালকুলেশন করলে পাচ্ছি L হচ্ছে আমার L স্কয়ার, আর T এর উপর হচ্ছে -2। তাহলে আমরা কাজের মাত্রা কি পেলাম শিক্ষার্থী বন্ধুরা? W সমান হচ্ছে ML স্কয়ার T ইনভার্স 2। মাত্রা সমীকরণকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করাটা উচিত। সেক্ষেত্রে আমরা বলবো যে কাজের মাত্রা হচ্ছে ML স্কয়ার T ইনভার্স 2। এভাবে তোমরা যে কোনো মাত্রা সমীকরণ তার সমীকরণের রাশিগুলোর মাত্রা সঠিকভাবে বসিয়ে নির্ণয় করতে পারো। এর জন্য তোমাকে কোনো মাত্রা সমীকরণ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার জানবো, তোমাকে যদি বলা হয় যে 10 জুল কাজ বলতে তুমি কি বোঝো? 10 জুল কাজ বলতে কি বোঝায়?
কাজ হয়েছে 10 জুল। ধরো কেউ 10 জুল কাজ করেছে, তাহলে তুমি কি বুঝবা সে কতটুকু কাজ করেছে? আসলে 10 জুল কাজ বলতে কি বোঝায়? এখানে কাজ আমরা জানি যে কাজ W সমান F ইন্টু S। দেখো একটা সমীকরণ সব জায়গায় ব্যবহার হচ্ছে। এখানে 10 জুল, এখানে 10 জুল হচ্ছে কাজ, 10 জুল হচ্ছে কি কাজ। এখন তোমরা সমীকরণটি থেকে দেখতে পাচ্ছ যে বাম দিকে যে রাশিটা, সেই রাশিটা হবে ডান দিকের দুইটি রাশির গুণফলের সমান। অর্থাৎ ডান দিকে এমন দুইটি সংখ্যা থাকবে যে সংখ্যা দুইটি গুণ করলে 10 হবে। তো আমরা আমরা অবশ্যই বলতে পারবো যে আমরা যদি এটা 1 দিই, সেক্ষেত্রে এস হতে হবে কত? 10। 1 গুণন 10, দ্যাট মিনস 10। আমরা আরেকটা করতে পারি যে 10 গুণন 1, সেক্ষেত্রে 10। আরো কি কি হতে পারে তোমরা নিশ্চয় অলরেডি কল্পনা করে ফেলেছো যে এটা যদি 2 হয় তাহলে এটা হচ্ছে কত? 5 দুগুণে 10। অথবা এটা যদি 5 হয় তাহলে এটা কত হচ্ছে? 2। এভাবে অনেক কিছু হতে পারে। এখন দেখো আমরা আসলে 10 জুল কাজ বলতে কি বুঝলাম? 10 জুল, জুল দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে কাজের একক, কাজের একক। সুতরাং এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর প্রত্যেকটির একক আমাকে দিতে হবে। কেন একক দিতে হবে? কেননা 10-এর একক রয়েছে, সুতরাং প্রত্যেকটি সংখ্যার একক থাকবে। দেখো 1 হচ্ছে বল, আমরা জানি বলের একক কি? নিউটন। আমরা সরণের একক কি জানি? মিটার। ঠিক একইভাবে এগুলারও আমি একক দিলাম। এবার যদি তোমাকে বলে যে 10 জুল কাজ বলতে কি বোঝায়, তাহলে তুমি অবশ্যই বলতে পারবা যে 10 জুল কাজ বলতে বোঝায় কোন একটি বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে তার সরণ ঘটবে 10 মিটার। অথবা যদি কোনো বস্তুর উপরে 10 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটি সরণ করতে পারে 1 মিটার। অথবা কোনো বস্তুর উপরে 2 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির বলের দিকে সরণ ঘটবে 5 মিটার। ঠিক একইভাবে এটা তুমি নিশ্চয় বলতে পারতেছো। তাহলে এভাবে আমরা যে কোনো পরিমাণ কাজ বলতে কি বোঝায় আমরা সহজেই সমীকরণ থেকে বের করতে পারবো, কোনো মুখস্থ বিদ্যা না। এখন ধরো তোমাকে যদি বলে যে 50 জুল কাজ বলতে কি বোঝায়, 50 জুল কাজ বলতে কি বোঝায়, এবার নিশ্চয় তুমি এটার উত্তর করতে কখনোই হেজিটেশনে পড়বে না, কারণ তুমি জেনে গেছো কিভাবে মানে কাজ বলতে কি বোঝায় এটা আমরা কিভাবে আমরা নির্ণয় করতে হয়। সুতরাং 50 জুল কাজ বলতে কি বোঝায় এবার তুমি সহজে বের করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এতক্ষণ থেকে আমাদের চতুর্থ অধ্যায় কাজ শক্তি ক্ষমতার কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায় থেকে আমরা কাজ সম্পর্কে বিস্তারিত জানলাম। তোমাদের এসএসসি লেভেলে একটা স্টুডেন্টদের কাজ সম্পর্কে যতটুকু বেসিক জানার দরকার আমরা ঠিক ততটি হয়তো জানলাম। এরপরও যদি কোনো তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। নেক্সট ক্লাসে আমরা ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।